on tightly on a cylindrical tube of 6 centimeter diameter. The length of the tube is 60 centimeter and the solenoid is in air. আচ্ছা, এখন হচ্ছে দেখেন এখানে প্রথমত টার্ন সংখ্যা দেওয়া আছে 200টা, দেখে বোঝা যাচ্ছে, ঠিক আছে। একটা সিলিন্ড্রিক্যাল টিউবের ডায়ামিটার দেওয়া আছে 6। ডায়ামিটার দেওয়া থাকলে আমি কি বের করতে পারবো? রেডিয়াস বের করতে পারবো। রেডিয়াস বের করতে পারলে আমি এ বের করতে পারবো, ঠিক আছে। এটাও তো হচ্ছে এরিয়া, তাই না? এরিয়া হচ্ছে সিলিন্ডারের কত, পাই আর স্কোয়ার। তাহলে হচ্ছে এখান থেকে আমরা আর এর ভ্যালু পাইলেই আমরা এ এর ভ্যালু পাবো। তাহলে আমরা এন এর ভ্যালু পাইছি, তারপরে এ এর ভ্যালু পাইছি, তারপরে মিউ নটটা কি হবে? মিউটা হবে মিউ নট, কারণ এটা এ আর এ বলছে। পারমিয়াবিলিটি তাহলে এয়ার এর, ঠিক আছে। তাহলে আমি পারমিয়াবিলিটি এয়ার এর যদি হয়, মিউ নট এর ভ্যালু আমরা জানি 4 পাই গুণ 10⁻⁷, ঠিক আছে। তারপরে কি আছে? তারপরে আছে এল, ঠিক আছে। এখানে বলছে যে লেংথ কত, ওই সিলিন্ডারটার লেংথ হচ্ছে 60 সেন্টিমিটার। তো আমরা সবকিছু জানি, এখন সবগুলো আলাদা আলাদা ভাবে বর্ণনা দেওয়া আছে যে ডি ইজিক্যাল 3 সেন্টিমিটার, এটাকে ভাগ করলেই 2 দিয়ে তাহলে রেডিয়াস পাবো, ঠিক আছে। তাহলে রেডিয়াস পাওয়ার পরে পাই আর স্কোয়ার করলেই এরিয়া পাবো, দিয়ে এখানে সব ভ্যালু গুলো বসাই দিচ্ছে, দেখেন ভ্যালু গুলো বসা দিয়ে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে অ্যান্সার, ঠিক আছে। এখানে হেনরি হয়তো এখানে মিলি হেনরিতে লিখলেও সমস্যা নেই, হেনরিতে লিখলেও সমস্যা নেই, কিন্তু ভুল হওয়া যাবে না, ঠিক আছে। আপনারা তো নিয়মটা জানেন, যদি হচ্ছে মাইনাস হয় তাহলে কি হয়, পয়েন্টটাকে এই পাশে বামে সরাতে হয়, ঠিক আছে। আর যদি হচ্ছে পজিটিভ হয় তাহলে ডানে সরাতে হয় পয়েন্টটাকে, মনে আছে না? নর্মালি পয়েন্ট যেখানে হবে, যদি গুণন 10⁻⁻ কিছু থাকে তাহলে সেই ঘর পর্যন্ত বামে সরাতে হবে, আর যদি পজিটিভ কিছু থাকে তাহলে সেই ঘর পর্যন্ত ডানে সরাতে হবে পয়েন্টের, ঠিক আছে। মানে এই যে এখানে পয়েন্ট আছে না, এই পয়েন্টে দেখেন -1 আছে, জন্য একটা এই পাশে দিয়ে দিয়েছে, বুঝছেন। এখানে -4 না কত আছে এটা দেখতেই পাচ্ছি না, যাই হোক আপনারা ক্যালকুলেশন ম্যাম করেন। -1 ম্যাম, ওটা 4 না। হ্যাঁ, কারণ 4 হলে তো এটা হবেই না, কারণ আরো জিরো আসবে তখন। আর যদি হচ্ছে এখানে পজিটিভ আসে তাহলে পয়েন্টটাকে আমাদের ডান দিকে নিয়ে যাব। যদি এখানে +4 হয় তাহলে 1 2 3 4, তাহলে 2 3 6 8 7 দিয়ে তারপর পয়েন্ট আসবে, ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে গেছে। ম্যাম আচ্ছা ম্যাথটা এখন, একটু তুলতে যাচ্ছিলাম ম্যাম। ও আচ্ছা তুলে নেন। তোলার কি আছে? এই, এটা তুলতে হবে না, এ তো শীটে আছে। যেগুলো হচ্ছে আমি বলবো না, মানে হচ্ছে কি ওকে ম্যাম, বলবো। ওকে ম্যাম, পিডিএফটা নামাই নিন। হ্যাঁ, আর পিডিএফটা নামায় নিলেই হবে, ম্যাথটা এভাবে লেখার দরকার নেই, ঠিক আছে, টাইম লাগবে অনেক। আর যে লাইনগুলো বলবো সেগুলো লিখেন, সব লেখার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন ফ্যারাডের ল। আমি সেদিনকে গতদিন বলছিলাম যে ম্যাক্সওয়েল ইকুয়েশনটা খুব ইম্পর্টেন্ট। তো ম্যাক্সওয়েল ইকুয়েশনে 4টা ইকুয়েশন থাকে, ঠিক আছে। প্রথম ইকুয়েশনটা কিন্তু ফ্যারাডের ল। তারপরে আমি আরেকটা ইকুয়েশন পড়াইছিলাম গস ল। গস ল এর হচ্ছে ডিফারেন্সিয়েশন ফর্ম, ইন্টিগ্রেশন ফর্ম। আর একটা ল পড়াইছিলাম হচ্ছে অ্যাম্পিয়ার সার্কিটালস ল, ঠিক আছে। অ্যাম্পিয়ার সার্কিটাল ল এরও ডিফারেন্সিয়াল আর হচ্ছে ইন্টিগ্রেশন ফর্ম আছে, ঠিক আছে। আর আরেকটা ল এখন আমি পড়াইনি, ওকে। তো এখন দেখেন, এখন হচ্ছে ফ্যারাডে ল পড়াবো। তো ফ্যারাডে কি করছিলেন, মাইকেল ফ্যারাডে, এখানে হচ্ছে কিছুটা বর্ণনা করা আছে, একটু পড়ে শোনাচ্ছি তারপরে আমি বলতেছি। ইন ইয়ার 1820, প্রফেসর হ্যান্স ক্রিস্টিয়ান ওয়ারস্টেড demonstrated that a compass needle deflected due to an electric current। আচ্ছা, একটা ইলেকট্রিক কারেন্টের জন্য একটা কম্পাস নিডলটা কি করছিল, ডিফ্লেক্ট হচ্ছিল। মানে একটা ধরলাম কম্পাস নিডল এটা, ঠিক আছে। একটা নিডল, নিডল মানে হচ্ছে সুই, ঠিক আছে। কম্পাস নিডল মানে হচ্ছে যে সুইটা দিয়ে দিক নির্দেশ করে, এরকম একটা কম্পাস নিডল দিয়ে সেই কি উনি কি প্রমাণ করছিলেন বা বুঝাইছিলেন কি, যে এইটা ডিফ্লেক্ট হবে, মানে এটার পজিশন যদি এটাকে ধরি, মানে এটাকে স্ট্যান্ডার্ড পজিশন ধরি, তাহলে এই পজিশন থেকে কোন একটা অ্যাঙ্গেল যদি তৈরি করে, ধরলাম এদিক থেকে এদিকে তৈরি করতেছে, ঠিক আছে। কেন তৈরি করবে? সে হচ্ছে একটা কারেন্টের জন্য ডিফ্লেক্ট হবে, তার নিজের পজিশন থেকে ডিফ্লেক্ট হয়ে একটু একটা অ্যাঙ্গেল তৈরি করবে, ঠিক আছে। মানে আগে এই জায়গায় ছিল, ডিফ্লেক্ট হয়ে এই জায়গায় চলে আসবে, আবার এখান থেকে এই জায়গায় চলে আসবে, ঠিক আছে। এর ফলে একটা অ্যাঙ্গেল তৈরি করবে। এটা অ্যাঙ্গেলটা তৈরি করবে কার জন্য? ইলেকট্রিক কারেন্টের জন্য। এটার জন্য সে অ্যাট্রাক্ট হয়ে বা হচ্ছে তার জন্য আবেশিত হয়ে সে একটা করে অ্যাঙ্গেল তৈরি করবে, ঠিক আছে। তার নিজের জায়গা থেকে ডিফ্লেক্ট হবে, মানে নিজের জায়গা থেকে সরে যাবে। বলছে যে উনার 10 বছর পরে মাইকেল ফ্যারাডে কি প্রমাণ করেছেন, উনি হি প্রুভ দ্যাট আ ম্যাগনেটিক ফিল্ড কুড প্রডিউস আ কারেন্ট। মানে আমরা যেটা পড়লাম, ঠিক আছে, যেটা আমাদের হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের জন্য যেটা আমরা পড়লাম, যেটা হচ্ছে মেন কারণ বা যেটা ওয়ার্কিং প্রিন্সিপাল, সেটা কিন্তু ফ্যারাডের ল এর উপর ভিত্তি করেই তৈরি। আমাদের ম্যাগনেটিক ফিল্ডের যে প্রডিউস হওয়ার যে টেকনিকটা বা ওয়ার্কিং প্রিন্সিপালটা আমরা পড়লাম, সেটা কিন্তু কার, সেটা হচ্ছে মাইকেল ফ্যারাডের হচ্ছে একটা অবদান, ঠিক আছে। মানে ফ্যারাডের ল থেকে আমাদের আসছে, ঠিক আছে। তো
ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়াটা আমাদের হচ্ছে বেসিক প্রিন্সিপালটা ফ্যারাডের ল থেকে। ওকে, এই এখন আমরা পড়বো যে ফ্যারাডের ম্যাম লটা একটা আসলে কথা কি। ছিল, হ্যাঁ বলেন। ম্যাম বলতেছি যে ফ্যারাডের ল সাথে তাহলে লেন্জের লর পার্থক্যটা কি হলো? লেন্জের ল সম্বন্ধে ম্যাম আমরা এটাই জানতাম, মাইনাস এন ডি ফাই বাই ডিটি, কি লেন্স ল। জানতেন? লেঞ্জ ল। জি ম্যাম। আপনারা হচ্ছে লেঞ্জ ল সম্পর্কে কি জানেন? ইকুয়েশন বলেন কেন, আপনি এটা বলেন যে লেঞ্জ লটা কি করে আসলে। ম্যাম এখানে আছে কিন্তু লেঞ্জের ল, এখানে কিন্তু বলা আছে পরে লেঞ্জের ল। যাই হোক, আগে জিজ্ঞাসা করছেন, বলেন এখন যে কি বুঝেন এই লেন্স ল সম্পর্কে বলেন আগে। লেন্স ল সম্পর্কে যেটা বুঝি সেটা হলো ম্যাম, আবেশিত বিদ্যুৎ চালক বলের কারণে যদি পরিবাহী তারে প্রবাহিত আবেশিত কারেন্ট বাবা পরিবাহী। আশিকুর রহমান, একটু বাংলা কম বলেন। বুঝতে পারছি, একটু বুঝাই বলেন, মুখস্থ বলতেছেন কেন। এটা হচ্ছে যে জি ম্যাম লেন্সের বলেন। লটা হচ্ছে মেইনলি কি করবে, তা মানে যেটার কারণে সে সৃষ্টি হয়েছে, লেন্সের ল প্রমাণ করছে যে যে কারণে একটা জিনিস সৃষ্টি হয়েছে সে নিজের মানে তৈরি হওয়ার কারণটাকে অপোজ করে। ব্যাপারটা এরকম না, আমি যার জন্য তৈরি হয়েছে জি আমি ম্যাম, তাকে জি ম্যাম। অপোজ করছি। জি মানে ম্যাম। জি হচ্ছে ম্যাম। আমি ধরেন আমার বাবা মা জন্য আমি আমি দুনিয়াতে আসছি, আমি যদি আমার বাবা মাকে অপোজ করি তাহলে সেটাই হবে লেন্সের ল, তাই না? জি ম্যাম। কিন্তু ফ্যারাডে ল কি করছে? ফ্যারাডে ল কি এরকম কিছু বলছে? ফ্যারাডে ল তো এরকম কিছু বলে নাই। এখন তো আমি স্টেটমেন্ট থেকে আস্তে আস্তে যাচ্ছি, লেঞ্জের ল থেকে কেমন করে ফ্যারাডে ল কেমন করে কানেক্টেড সেটা আমি বুঝাবো। কিন্তু এখন হচ্ছে কি বললাম আমরা, ফ্যারাডে লটা আমরা এখন পর্যন্ত এটাই পড়ছি যে আমরা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটা উৎপন্ন হয় কেমন করে, যদি একটা পরিবাহী, একটা কন্ডাক্টর যার মধ্যে ফ্রি ইলেকট্রন আছে, যদি তার মধ্যে কারেন্ট পাস করি তাহলে তার চারপাশে একটা বৈদ্যুতিক বলরেখা মানে ফ্লাক্স লাইন ক্রিয়েট হয়ে ওখানে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। এটুকুই আমরা পড়ে আসছি, ঠিক আছে? এখন পর্যন্ত কিন্তু ফ্যারাডের ল এর সাথে মানে কি বলে, হ্যাঁ ফ্যারাডের ল এর সাথে লেন্জের ল এর কোনো সম্পর্ক পাইনি, বাট সম্পর্ক আছে। কারণ হচ্ছে আমাদের যে ইএমএফ টা তৈরি হবে সেটা কিন্তু ব্যাক ইএমএফ, ব্যাক ইএমএফ হওয়ার জন্য এখানে নেগেটিভ হবে, ঠিক আছে? ব্যাক ইএমএফ। হ্যালো আরাফাত, আপনি হচ্ছে একটু মেসেজ লেখেন, আমার কথা কি শুনতে পাচ্ছেন? আপনি একটু মেসেজ লেখেন, কারণ আমি শুনতে পাচ্ছি না। আপনারা কি কেউ শুনতে পাচ্ছেন আরাফাতের কথা? না ম্যাম, শোনা যাচ্ছে না। আচ্ছা এখন দেখেন, এখন আস্তে আস্তে হচ্ছে যখন আমি পড়াবো তখন বুঝতে পারবেন যে এটা নেগেটিভ কেন আসছে। এটা নেগেটিভ কিন্তু লেন্জের ল এর জন্য না, এই নেগেটিভটা হচ্ছে ব্যাক ইএমএফ এর জন্য। আপনারা ব্যাক ইএমএফ পড়ছেন না, যে সে যখন তৈরি হবে, ঠিক আছে, ইএমএফটা তখন হচ্ছে আমাদের কি করে, সেটা তৈরি হওয়ার যে কারণটা, ঠিক আছে, সে যে কারণে তৈরি সেটাকেই কিন্তু অপোজ করে, সেজন্য হচ্ছে বলা হচ্ছে যেটা নেগেটিভ হচ্ছে, ব্যাক ইএমএফ বলে এটাকে, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন, এই যে ফ্যারাডের এক্সপেরিমেন্ট অনুযায়ী কি হয়, যদি একটা স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড, এই উনি যেটা এক্সপ্লেন করে সেটা হচ্ছে যে স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড ক্যান নট প্রডিউস এনি কারেন্ট ফ্লো। একটা স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড কোনো কারেন্ট তৈরি করতে পারবে না। মানে কি, মানে যদি দুইটা চুম্বক এভাবে রাখে দিই, এভাবে রাখে দিই, ঠিক আছে, এভাবে দুইটা চুম্বক জাস্ট এভাবে রাখে দিচ্ছি, ঠিক আছে, আমাদের কোনো কারেন্ট উৎপন্ন হবে না। কিন্তু যদি চুম্বকের মধ্যে আমাদের একটা কি করি, একটা হচ্ছে মুভমেন্ট করি, মানে একটা চুম্বককে আরেকটার কাছে নিয়ে আসি বা আরেকটাকে আরেকটার কাছে নিয়ে আসি, ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে কিন্তু আমাদের এটা একটা স্ট্যাটিক থাকছে না, তখন আমাদের এটা কিন্তু মুভ মানে গতিশীল হয়ে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু আরেকটা কাজ করলে কি হবে, যে দুইটাকে সমান দূরত্বে সরায় নি, তাহলে দুটাই মুভমেন্ট হচ্ছে কিন্তু, ঠিক আছে? অথবা দুটাই কাছে সরায় নি তাও হবে, কিন্তু এটা কিন্তু স্ট্যাটিক হচ্ছে না। স্ট্যাটিক বলতে যেটা কোনো নড়াচড়া করতেছে না, এরকম হইলে কোনো কারেন্ট তৈরি হবে না। এটাই হচ্ছে ফ্যারাডের ল এর মেন কথা। এখন বলছে বাট উইথ টাইম ভ্যারিং ফিল্ড, টাইম ভ্যারিং ফিল্ড মানে যেটা সময়ের সাথে চেঞ্জ হয়, ঠিক আছে? an electromotive force induces which may derive a current in a closed path or circuit। এই গতির কারণে যখন এটা টাইমের সাথে সাথে গতিশীল হবে তখন কি হবে, একটা ইএমএফ ফোর্স তৈরি হবে এর মধ্যে, ঠিক আছে, একটা ক্লোজ পাথ তৈরি করবে, কারণ আমরা জানি যে ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে অলওয়েজ একটা ক্লোজ পাথ তৈরি হয়, তাই না? তাহলে বলছে দিস ইএমএফ ইজ নাথিং বাট আ ভোল্টেজ দ্যাট ইন্ডিউসেস ফ্রম চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ডস অর মোশন অফ দ্য কন্ডাক্টরস ইন আ ম্যাগনেটিক ফিল্ড। বলছে যে এই ইএমএফটা মানে ম্যাগনেটোমোটিভ ফোর্সটা কি, এটা কিছুই না, জাস্ট হচ্ছে একটা ভোল্টেজ, এটা কার জন্য তৈরি হয়, এটা চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ডের জন্য তৈরি হয়। মানে ম্যাগনেটিক ফিল্ডটা তো আমাদের স্থিতিশীল ছিল, ঠিক আছে, সেটাকে যখন আমরা গতিশীল করব টাইমের সাথে সাথে তখন কি হবে, তার জন্য আমাদের একটা করে ভোল্টেজ ইন্ডিউস হবে, ঠিক আছে? সেই ভোল্টেজটাকে বলা হচ্ছে ইএমএফ মানে ইলেকট্রোমোটিভ ফোর্স, ঠিক আছে?
আচ্ছা, এখন বলছে যে Faraday discovered that the induced EMF is equal to the time rate of change of magnetic flux linking with the closed circuit, ঠিক আছে? এটা হচ্ছে E versus হচ্ছে কত হবে dt of phi, ঠিক আছে? E versus dt of phi, ইটা কি? এটা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, ঠিক আছে? ইলেকট্রোমোটিভ ফোর্সটা আমাদের কার সাথে সমানুপাতিক হবে? চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্সের সাথে, ঠিক আছে? আমাদের ম্যাগনেটিক ফ্লাক্সটা হচ্ছে ফাই, ওটা চেঞ্জ বলতে কি বোঝায়? টাইমের সাথে চেঞ্জ, তাহলে ডিটি অফ ফাই, ঠিক আছে? আর এখন কথা হচ্ছে যে ইনডিউসড ইএমএফটা যেহেতু ব্যাক, ঠিক আছে, এটা এখন নিচে আছে, এজন্য এখানে নেগেটিভ ইউজ হয়েছে। এখন দেখেন এখানে বলছে যে let us assume single turn circuit that is n is equal 1, ঠিক আছে, then Faraday's law can be stated as এটা, মানে ই ভেরিয়েছে শুধুমাত্র এটা। এখন বলছে দেখেন the minus sign in equation 1 and 2 indicates that the direction of the induced EMF is such that to produce a current which will produce a magnetic field which will oppose the original field, মানে এখানে কিন্তু একটা সার্কুলারলি ঘুরে, যেটা হচ্ছে কি যেন বললো ম্যাডাম লেঞ্জ লকে, কি ওখানে থেকে মানে এখান থেকে কিন্তু লেঞ্জ লটা আসছে, নট লেঞ্জ ল এর আগে থেকে কোনো অস্তিত্ব ছিল, এই জায়গাটা থেকে লেঞ্জ ল আসছে। কি হচ্ছে এখানে কাহিনীটা হচ্ছে এরকম যে আমাদের এই ইএমএফটা কিভাবে তৈরি হচ্ছে? এই ইএমএফটার জন্য আমাদের একটা কারেন্ট তৈরি হচ্ছে, ইলেকট্রোমোটিভ ফোর্সের জন্য একটা কারেন্ট তৈরি হচ্ছে মনে করেন, ঠিক আছে? একটা কারেন্ট তৈরি হলে ওই কারেন্ট আবার কি করতেছে, আমরা যখন ম্যাগনেটিক ফিল্ড তৈরি করব তখন কি হবে? কারেন্টটাকে দণ্ডের মধ্যে প্রবাহিত করব, তখন কি হবে? ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। আবার এই ম্যাগনেটিক ফিল্ডটা আবার কি করতেছে? আবার এই ম্যাগনেটিক ফিল্ডটা অপোজ করতেছে তার অরিজিনাল ফিল্ডটাকে, মানে কি দুইটা ব্যাপার এখানে, ঠিক আছে? এখানে হচ্ছে মাইনাস চিহ্ন দেওয়ার মিনিংটা হচ্ছে যে ইনডিউস ইএমএফটা যে তৈরি হলো is such that to produce a current which will produce a magnetic field which will oppose the original field, অরিজিনাল ফিল্ডকে এই ম্যাগনেটিক ফিল্ড যেটা ক্রিয়েট হলো এই কারেন্টটার জন্য, এই ইএমএফটার জন্য কিন্তু এই কারেন্টটা তৈরি হচ্ছে, এই কারেন্টটা আবার ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতেছে, ঠিক আছে? এই ম্যাগনেটিক ফিল্ডটা আবার কি করবে? অরিজিনালটাকে আমাদের অপোজ করবে। তার মানে আমরা ধরলাম একটা হচ্ছে ওই চুম্বকের দেখেন গতিশীলতার জন্য, ঠিক আছে, কি তৈরি হবে? একটা ভোল্টেজ তৈরি হবে, এখানে বলা যেতে পারে কারেন্টও তৈরি হবে, ঠিক আছে? তো যদি ভোল্টেজ তৈরি হয় তাহলে কি হবে? এটা কিন্তু তৈরি হইলো, ওইটা থেকে আমি আবার কি করছি? আমি ওখান থেকে আবার ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতেছি। তো ম্যাগনেটিক ফিল্ড যেটা ক্রিয়েট হবে দেখা যাবে যে ওইটা আবার কি করছে, এটা যে অরিজিনাল কারণে তৈরি হচ্ছে সেটাকে কিন্তু অপোজ করতেছে, এই জন্য এখানে মাইনাস চিহ্ন ইউজ করা হয়, এটা হচ্ছে লেঞ্জের ল বলা হয়, ঠিক আছে? এখানে লেঞ্জের ল অনুযায়ী ইনডিউসড ইএমএফ অ্যাক্টস টু প্রডিউস অ্যান অপোজিং ফ্লাক্স, মানে এই ইএমএফ যে ফ্লাক্সটা তৈরি করবে সেটা হচ্ছে অপোজিং, ঠিক আছে? কারণ এখানে আমরা বলা হচ্ছে যে যেটার কারণে সে সৃষ্টি হচ্ছে সে কারণটাকে সে অপোজ করতেছে। এই ইএমএফ এর জন্য যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে সেটাই আবার দেখা যাবে ইএমএফ এর জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়েছিল সেটাকে অপোজ করতেছে। সোজা কথায় যে যার কারণে আমি সৃষ্টি হয়েছি, ঠিক আছে, তাকে আমি অপোজ করব। তাহলে সৃষ্টি এবং যেটা তৈরি হয়েছে সেটা নিশ্চয়ই একে অন্যের বিপরীত, তাই না? একটা হচ্ছে সৃষ্টি হচ্ছে আর একটা তৈরি হচ্ছে, ওটার জন্য আর একটা তৈরি হচ্ছে, ঠিক আছে? ধরলাম নরমালি তৈরি হয়ে আসে বা তৈরি হচ্ছে, ওটার জন্য ফাই তৈরি হচ্ছে, ফাইটা তাহলে কি হবে? এটাকে আমার অপোজ করবে, ঠিক আছে? এজন্য মাইনাস চিহ্ন ইউজ করা হচ্ছে। বুঝা গেছে? বোঝা না জানা থাকলে আরেকবার বলবো, একটু বলেন তো বুঝা গেছে নাকি? জি ম্যাম, বুঝছি। আচ্ছা ঠিক আছে, তারপরে এখন দেখেন যে লেট আস কনসিডার ফ্যারাডেস ল। আচ্ছা, এখান থেকে কিন্তু আমরা এই যে এই ইকুয়েশনটা কেমন করে পাবো সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং, ঠিক আছে? যে এই ইকুয়েশনটা আর আরেকটা ইকুয়েশন আছে, দুটো ইকুয়েশন হচ্ছে কিন্তু, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন ফর্ম, একটা হচ্ছে ইন্টিগ্রেশন ফর্ম, ঠিক আছে? বলছে লেট আস কনসিডার ফ্যারাডেস ল, the induced EMF is a solar scalar quantity measured in volts, thus the induced EMF is given by, এখানে হচ্ছে ইএমএফ টা সমান সমান কি লিখছে দেখেন, আমি এটা কোথায় পড়াইছিলাম বলেন তো? এরকম টাইপের একটা ইকুয়েশন মনে আছে? এইরকম টাইপের, বাট এইটা না, কিন্তু সেটা পড়াইছিলাম আমি হচ্ছে যখন আপনাদের গস ল পড়াইছিলাম, তখন হচ্ছে কি বলছিলাম, ডি ভেক্টর ডট ডিএস ভেক্টর, মনে আছে? ইজিক্যাল কিউ, এই পাশে ছিল কিউ আর এই পাশে ছিল ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন অফ ডি ভেক্টর ডট ডিএস ভেক্টর, ওটা ছিল গস ল। আর এটা হচ্ছে আপনাদের কি ল? এটা হচ্ছে ফ্যারাডেস ল, ঠিক আছে? এখানে কি বলছে যে এটা হচ্ছে ইনডিউসড ইএমএফটা, ইএমএফটা কি করবে? ক্লোজ সারফেস যদি আমি করি একটা, মানে একটা সারফেসের মধ্যে ইটা কি? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, মানে হচ্ছে আমরা যদি দুইটা পয়েন্ট চার্জের মধ্যে একটাকে 1 কুলম ধরি তাহলে হচ্ছে যেটা হচ্ছে 1 কুলম না, সেটা থেকে 1 কুলমের দিকে একটা ফোর্স প্রয়োগ করলে সে ফোর্সটাই হবে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। আর ডিএলটা হচ্ছে কি?
লাইন চার্জ, ঠিক আছে। আর ডিএস টা ছিল কি সারফেস চার্জ। তার লাইন চার্জ বলতে কি বোঝাচ্ছে, শুধুমাত্র একটাই ভ্যারিয়েবল থাকবে লাইন, ঠিক আছে। তো যদি এটা একটা সারফেস ধরি, ক্লোজ সারফেস এটা, ঠিক আছে, এর মধ্যে অনেকগুলো লাইন চার্জ আছে, ধরলাম এটা একটা, এটা একটা, ঠিক আছে, এটা একটা, এগুলা হচ্ছে সব ডিএল1, ডিএল2, ঠিক আছে, ডিএল3। এখন যদি আমি প্রত্যেকটাকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির সাপেক্ষে, ঠিক আছে, কি করি, ডট প্রোডাক্ট নিই, তারপরে যদি সেটাকে আমি কি করি, যোগ করে দিই, অথবা বলা যেতে পারে ইন্টিগ্রেশন করি, তাহলে হচ্ছে আমি কি পাবো, আমি এখানে যেটা পাবো সেটা হচ্ছে ইনডিউসড ইএমএফ। আর গস ল এর ক্ষেত্রে আমি যদি এটাকে এখানে ডি দিয়ে এখানে ডিএস দিই, তাহলে হচ্ছে আমরা এই পাশে কি পাবো, চার্জ পাবো, যে টোটাল সারফেসে কতটুকু চার্জ আছে, ঠিক আছে, আর এই ম্যাম ক্ষেত্রে কতটুকু ইনডিউসড ইএমএফ আছে। হ্যাঁ বলেন। ম্যাম এটা একটু আরেকবার বলেন ম্যাম, আচ্ছা ঠিক আছে, গুলাই ফেলছি। আচ্ছা ঠিক আছে, আমি আগেরটার সাথে তুলনা করতেছি না, তুলনা করলে গুলা যায়। আমি গসলা বাদই দিলাম। ফ্যারাডে ল কি বলছে, ফ্যারাডে ল বলছে একটা ক্লোজ সারফেস থাকবে, ক্লোজ সারফেসের মধ্যে কি থাকবে, ক্লোজ সারফেসের মধ্যে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র লাইন চার্জ থাকবে। লাইন চার্জ বলতে যেখানে ভ্যারিয়েবল শুধু একটাই, হয় দৈর্ঘ্য, না হলে প্রস্থ, না হলে উচ্চতা। আর যদি সারফেস চার্জ বলতাম, তাহলে হচ্ছে ভ্যারিয়েবল কয়টা, দুইটা, তাহলে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ অথবা প্রস্থ উচ্চতা এরকম ভাবে থাকবে, ঠিক আছে। তো যদি আমি লাইন চার্জ নিই একটা ক্লোজ সারফেসের মধ্যে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র, তাহলে প্রত্যেকটা লাইন চার্জের সাপেক্ষে কতটুকু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আছে, ঠিক আছে, এটা যদি ডট প্রোডাক্ট করার পরে আমি যদি ইয়ে করি, যোগ করি, সামেশন করি আর কি, অথবা বলা যেতে পারে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন বা সামেশন একই কথা, যদি করি তাইলে হচ্ছে আমি যেটা পাবো সেটা হচ্ছে টোটাল ইনডিউসড ইএমএফ, ঠিক আছে, টোটাল ইনডিউসড ইএমএফ পাবো তাইলে। আর আরেকটা কি বললাম, যে ডিএল টা কি, লাইন চার্জ। হ্যাঁ বলেন। আমি যে বলছিলাম ডট প্রোডাক্ট বললেন না, হ্যাঁ এই ডট প্রোডাক্ট কি বোঝাচ্ছে? আচ্ছা, ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট আমি আগেই তো বলছিলাম মনে হয়। আচ্ছা যদি, আচ্ছা একটা আমি উদাহরণ দিই। ডট গুণন আর ক্রস গুণন এটাই তো নাকি? ডট গুণন আর ক্রস গুণন, হ্যাঁ। ইংলিশে বলছে তাই কি বুঝতে সমস্যা হলো আপনাদের? হামিদুল ইসলাম, জি বলেন। ইংলিশে বলছে তাই কি বুঝতে পারেন নাই? ক্রস গুণন আর কি বললেন আরেকজন, যে গুণন না, ডট গুণন, আমি ভুলে গেছি আসলে। কিন্তু কিছুই না, এটা কি করতে হবে, এটা যদি মানে দুইটা ভেক্টরের যদি ডট গুণন নিই, তাহলে কি হবে, প্রত্যেকটার মান নিতে হবে, ঠিক আছে, প্রত্যেকটার ম্যাগনিটিউড, তারপরে ওদের মাঝখানের কোণের কস, এটা এ এর ম্যাগনিটিউড, বি এর ম্যাগনিটিউড, ঠিক আছে, তারপরে আহ তারপরে কস, কস নিতে হবে কার, এ আর ভেতরের, এ আর বি এর ভেতরের যে অ্যাঙ্গেলটা, সে অ্যাঙ্গেলের কস। আচ্ছা যদি এদের মধ্যকার অ্যাঙ্গেল থিটা হয়, তাহলে কজের থিটার কস হবে, ঠিক আছে, তাহলে এ এর ম্যাগনিটিউড বি এর ম্যাগনিটিউড ইনটু কস থিটা, এই, আর থিটাটা হচ্ছে এ আর বি এর মধ্যকার অ্যাঙ্গেল। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের যে ফিল্ড হ্যাঁ বলেন। এই ক্ষেত্রে হুম, ডট প্রোডাক্ট কোনটা হবে, কিভাবে? ডট প্রোডাক্ট হবে হচ্ছে ই ভেক্টর, মানে ডেনসিটি এবং লাইন চার্জের মধ্যে, প্রত্যেকটা ডেনসিটি এবং লাইন চার্জ, ধরলাম এটা হচ্ছে একটা লাইন চার্জ, এখানে এটা একটা পয়েন্ট, ঠিক আছে, এখানে একটা লাইন চার্জের সাথে আমি কি করব, চার্জ আমি বলছিলাম তিন রকমের হয়, একটা সরি তিন রকম না, চার রকমের হয়, একটা হচ্ছে পয়েন্ট চার্জ, ঠিক আছে, একটা হচ্ছে লাইন চার্জ, একটা হচ্ছে সারফেস চার্জ, একটা হচ্ছে ভলিউম চার্জ। যে চার্জের ডাইমেনশনটা খুবই স্মল বা যেটা নেগলিজিবল, সেটা হচ্ছে পয়েন্ট চার্জ। যেটার, যে চার্জের ডাইমেনশনে শুধুমাত্র একটা ভ্যারিয়েবল থাকে, হয় দৈর্ঘ্য অথবা প্রস্থ অথবা উচ্চতা, যে কোনো একটা থাকে, সেটা হচ্ছে লাইন চার্জ। আর যেই চার্জের ডাইমেনশনে দুইটা থাকে, হয় দৈর্ঘ্য প্রস্থ, সেটা হচ্ছে সারফেস, রাইট। আর যেটা হচ্ছে ভলিউম, সেটাতে তিনটা থাকে, ঠিক আছে। তো আমি এখানে কি বলছি, যে লাইন চার্জ থাকবে, ঠিক আছে, লাইন চার্জের সাপেক্ষে, ওই লাইন চার্জের সাপেক্ষে আমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি নিব, এই দুইটাকে গুণ করব প্রত্যেকটার ক্ষেত্রে, ধরলাম হচ্ছে ডিএল1 এর সাথে ই করলাম আগে, তারপর ডিএল2 এর সাথে ই করলাম, ডিএল3 এর সাথে ই করলাম, প্রত্যেকটা ডট প্রোডাক্ট নিয়ে গুণ করে, ঠিক আছে, মানে ডট প্রোডাক্ট মানে গুণ, ডট গুণন, ঠিক আছে, ওটা করার পরে আমরা যখন সবগুলো একত্রে যোগ করব, তখন কি পাবো, যে টোটাল সারফেসে আমার কতটুকু ইনডিউসড ইএমএফ আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন দেখেন, এখন বলছে যে হচ্ছে ইকুয়েশন 3,
এখানে বলছে যে induced EMF in equation 3 indicates a voltage about a closed path such that if any part of the path is changed then the EMF will also change। মানে যদি এটার মধ্যকার, ঠিক আছে, এই যে ক্লোজড পাথ একটা, এখানে হচ্ছে যদি কোনো কিছু চেঞ্জ হয়, এটা যদি কোনো একটা পার্ট চেঞ্জ হয়, তাহলে হচ্ছে আমার কি হবে, তাহলে অবশ্যই আমার ইএমএফটাও চেঞ্জ হবে। মানে পাথ বলতে কি বোঝাচ্ছে, যে আমার ধরলাম আমি এখান থেকে শুরু করছি, যে আপনাদের এখান থেকে শুরু করছি, এখান থেকে শুরু করে আবার তো এখানে ফিরে আসবে, তাহলে তো এটা ক্লোজড হবে, তাই না? জি জি এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্টে ফিরে আসার মানে হচ্ছে সেটা ক্লোজড, ঠিক আছে? তো যদি এ পয়েন্ট থেকে শুরু না করে আমি এ পয়েন্ট থেকে শুরু করি, তাহলে কিন্তু ডিফারেন্ট আসবে ভ্যালু। এটাই বোঝাচ্ছে, ঠিক আছে? তারপরে দেখেন এখানে হচ্ছে, এটাও কিন্তু আমরা পড়ছি, এটা দেখেন যে the magnetic flux phi passing through a specific area is given by phi is equal কি হবে, এটা ক্লোজ সারফেস না, জাস্ট ইন্টিগ্রেশন, এটা কার হবে, কার সাপেক্ষে, বি ভেক্টর ডট ডিএস ভেক্টর। মানে যদি আমরা কি করি, সারফেস ডেনসিটি নিই, ঠিক আছে, তারপরে এখানে কি বি ভেক্টরটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, তাহলে আগের মতনই আমরা যখন এরকম করছি তখন ইনডিউসড ইএমএফ পাইছি যদি ই ভেক্টর নিই, আর বি ভেক্টর নিলে আমরা ফাই পাচ্ছি, ঠিক আছে? এই উপরেরটা হচ্ছে কার সাপেক্ষে, উপরেরটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির সাপেক্ষে, আর নিচেরটা কি, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, সরি ডেনসিটির সাপেক্ষে, ঠিক আছে? এটা ডেনসিটি আর এটা কিন্তু ইন্টেন্সিটি, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন এখন এইটা থেকে, এখন আমি কেন এটা করলাম বা কেন এই সম্পর্কটা করতেছি, এখন হচ্ছে আমাদের এটা করার কারণটা দেখা যাবে। এখন দেখেন যে ই ইজ ইকুয়াল আমরা কি জানি, মাইনাস ডিটি অফ ফাই, এই যে এই ইকুয়েশনটা আমরা জানি, 2 নম্বর ইকুয়েশনটা, ঠিক আছে? এখন আমি এখানে ফাই এর ভ্যালু বসাই দিব, এখানে আমি ফাই এর ভ্যালু বসাই দিব, ফাই এর ভ্যালুটা কত, এখানে হচ্ছে এই ইকুয়েশনটা বসাই দিব, যে এইটা 2 নম্বর ইকুয়েশনে ফাই এর ভ্যালু জাস্ট বসাই দিছি, যে ইন্টিগ্রেশন বি ভেক্টর আর ডিএস ভেক্টর, ঠিক আছে? এখানে তো মাইনাস আছেই, এই যে 2 নম্বর ইকুয়েশনে দেখেন মাইনাস ছিল, ডিটি অফ ফাই ছিল, মাইনাস দিছি, আর ডিটি অফ ফাই এর জায়গায় ফাই এর ভ্যালুটা কত ছিল, যে এটা ছিল, এই ভ্যালুটা বসাই দিছি, ঠিক আছে? বসানোর পরে দেখেন এখন আমি কি লিখতে পারি, ই ইজ ইকুয়াল, এই যে এইটা তো আছেই আর এটাও আছে, এই যে এটা আমরা যেটা জানি, ঠিক আছে, ফ্যারাডের ল অনুযায়ী। তারপরে এটা হচ্ছে কি জানি আমরা, এই যে এটা হচ্ছে আমরা ইকুয়েশনের মাধ্যমে ডিরাইভ করে পাইছি। এখন কথা হচ্ছে ম্যাক্সওয়েলের ইকুয়েশনটা কি, আমরা যে এতক্ষণ ধরে ফ্যারাডের ল পড়লাম, ফ্যারাডের ল কেনই বা পড়লাম, এটার হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কিছু কারণ আছে, আর আপনাদের আমি আজকে একটা অ্যাসাইনমেন্টও দিব সিগনিফিকেন্স এর উপরে, ঠিক আছে? অ্যাসাইনমেন্টটা যখন আপনারা দিয়ে দিবেন তখন আপনাদেরকে প্রত্যেকটা সিগনিফিকেন্স আলাদাভাবে পড়াবো। এখন কথা হচ্ছে প্রত্যেকটা ল, আমি বলছি 4টা ল, একটা ল হচ্ছে ফ্যারাডের ল, একটা হচ্ছে অ্যাম্পিয়ার সার্কিটের ল, একটা হচ্ছে গস ল, আর একটা হচ্ছে কোনো, এই লটা আসলে ওইভাবে নাম দেওয়া হয় না, কিন্তু এটাকে বলা হয় নো আইসোলেটেড ম্যাগনেটিক চার্জেস। মানে আমি বলছিলাম যেটা, যে কোনো ম্যাগনেটিক দুইটা পোল, নর্থ পোল আর সাউথ পোল কখনো একা থাকতে পারে না, ঠিক আছে? এজন্য বলছে নো আইসোলেটেড ম্যাগনেটিক চার্জ, ঠিক আছে? এখন কথা হচ্ছে, এটা আমি মনে হয় পড়ায় আসছি আপনাদেরকে, এটা পড়াইছিলাম না, যে কোনো ডেনসিটির কি আমাদের ডাইভারজেন্স শূন্য, এটা মনে হয় পড়ায় আসছিলাম নাকি, পড়াইছিলাম না আপনাদের গত ক্লাসে নাকি তার আগের ক্লাসে, মেবি একটু পড়াইছিলাম, আপনাদের কি পড়াছিলাম নাকি অন্য একটা ব্যাচে হতে পারে, আমি নট শিওর। আচ্ছা সমস্যা নেই, এটা তো পড়াবোই, সবগুলো সিগনিফিকেন্স পড়াবো। তো আমরা যেটুকু শিখছি শুধুমাত্র সেটুকুই দেখবো। এখন দেখেন প্রত্যেকটা ল এর আবার ডিফারেন্সিয়েশন ফর্ম আর ইন্টিগ্রেশন ফর্ম আছে, ঠিক আছে? প্রত্যেকটা ল এর ডিফারেন্সিয়েশন প্লাস ইন্টিগ্রেশন ফর্ম আছে। এখন কথা হচ্ছে আমরা কি করলে হচ্ছে এই দুইটা পাবো, ডিফারেন্সিয়েশন ফর্ম করলে কিভাবে পাবো বা ইন্টিগ্রেশন ফর্ম করলে কিভাবে পাবো, ঠিক আছে? এইটার জন্য আমাদের এখন দেখেন ইকুয়েশনটা, আমাদের তো কয়েকটা ইকুয়েশন পাইছি, যেখানে বোঝা যাচ্ছে যে ডিফারেন্সিয়েশন ফর্মে শুধু ডিফারেন্সিয়েশন সিম্বল থাকবে, আর ইন্টিগ্রেশন ফর্মে শুধু ইন্টিগ্রেশন সিম্বল থাকবে, তাই না? বুঝতে পারতেছেন? আচ্ছা, এখানে আমি কিছুই করিনি, দেখেন জাস্ট এই ইকুয়েশনটা দেখেন, এখানে ডিফারেন্সিয়েশন ফর্মই আছে, জন্য আমার তো ঝামেলা হয়নি। দেখেন ই ভেক্টর ডট ডিএল ভেক্টর ইজ ইকুয়াল, এখানে মাইনাসটা থাকলো ডিটি অফ বি ভেক্টর, ভিতর ঢুকায় নিছে ডট ডিএস ভেক্টর, ঠিক আছে? এখানে এই কোশ্চেন দিয়ে কি প্রমাণ পাচ্ছে, যে বলেন তো এখানে কি আসলে হয়েছে, এই যে এটা দেখে কি মনে হচ্ছে, এটা যদি আমি বলি মানে ফ্যারাডের ল, তাহলে কি প্রমাণ করতেছে লাস্ট পর্যন্ত, মানে এই কোশ্চেন অনুযায়ী কি প্রমাণ করতেছে বলেন তো? এল, ম্যাম একটা সারফেস আর একটা শুধু লাইন দাঁড়ান নিয়ে দাঁড়ান কাজ। দাঁড়ান, এই কার এত সাউন্ড হচ্ছে বাবা?
কার সাউন্ড হলো এরকম? কে গান শুনছিল? ম্যাম গান না, নুরুল ইসলাম মেবি যখন কথা বলতেছিল তখন ওর পাশ থেকে সাউন্ড হচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে, বলেন নুরুল ইসলাম, বলেন। ম্যাম একটা সারফেস নিয়ে আর একটা হলো শুধু লাইন নিয়ে কাজ করতেছে। রাইট, আর একটা পার্থক্য? একটা ম্যাম এখানে তো একটা নেগেটিভ আছে আর এক- একটা ডিফারেন্সিয়েশন ইন্ডিকেশন দুটাই আছে আর একটা শুধু ইন্ডিকেশন আছে ম্যাম। আমি শুধু ইন্টিগ্রেশনের ফর্মটাই বলছি, ডিফারেন্সিয়েশন ফর্মে আমি কিছু বলিনি, আমি শুধু ইন্টিগ্রেশন ফর্মে বলছি। আর কি দেখতে পাচ্ছেন? একটা তো আমরা দেখতে পাচ্ছি সরাসরি আর যে একটা যদি আমি একটা লাইনকে, ক্লোজ লুপ আরেকটা, ম্যাম, একটা ক্লোজ লুপে করছে আর একটা দেখাতে ম্যাম মানে লুপ সারফেসের সাথে। আচ্ছা, একটা হচ্ছে ক্লোজ লুপ আছে, একটা ক্লোজ লুপ নাই। আর এই পাশে ই ভেক্টর আছে, আর এই পাশে কি আছে? বি ভেক্টর আছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে দেখেন, আপনারা এটা দেখে বুঝতে পারছেন তাহলে যে এটা হচ্ছে কি হচ্ছে, এটা হচ্ছে লাইন চার্জ বা লাইন ডেনসিটি। ঠিক আছে, এটাকে আমরা কনভার্ট করছি কিসের? সারফেসে। ঠিক আছে, আর একটা কি হচ্ছে এখানে দেখেন, এটা হচ্ছে ইন্টিগ্রেশন ফর্ম থেকে এটুকু দেখে বুঝলাম। আর একটা কি হচ্ছে, এখানে ক্লোজ সারফেস আছে, এখানে ক্লোজ সারফেস নাই। ঠিক আছে, আর এটাকে আমি যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে যেটা পাবো, এটাকে ডিফারেন্সিয়েশন করলে তার বিপরীতটা, এটাকে ডিফারেন্সিয়েশন করে আমি যেটা পাবো আর এটাকে ডিফারেন্সিয়েশন করে আমি যেটা পাবো সেটা কিন্তু একে অন্যের বিপরীত হবে। ঠিক আছে, কেন মাইনাস ম্যাম চিহ্ন এটা দেওয়া কি আছে না? মাইনাসের মাধ্যমে বুঝছি? হ্যাঁ, মাইনাসের জন্য বলতেছি, মানে আমি তো জানি না যে কি পাবো বা ভ্যালু কি হবে বা কেমন করে পাবো। ঠিক আছে, কিন্তু সবসময় এটা আর এটা, এই পাশেটা লেফট সাইড আর রাইট সাইডটা একে অন্যের বিপরীত হবে। ঠিক আছে, তারপরে এখানে দেখেন, এখানে কি বলছে, যদি আমি কার্ল করি, দুইটা আছে দেখেন কার্ল, অ্যাম্পিয়ার সার্কিটের লয়ে, আমি যদিও অ্যাম্পিয়ার সার্কিটের ল এখন পড়াচ্ছি না, জাস্ট আমি দেখাচ্ছি। আর গস লতে আর নো আইসোলেটেড ম্যাগনেটিক চার্জের ক্ষেত্রে দেখেন শুধুটা কি আছে, এই দুইটা হচ্ছে ডাইভারজেন্স, ডট প্রোডাক্ট মানে ডাইভারজেন্স, আর এই দুইটা মানে কার্ল। ঠিক আছে, যদি আমি কার্ল করি মানে ক্রস প্রোডাক্ট নিই, ঠিক আছে, কার কার ক্রস প্রোডাক্ট? ডেল ক্রস ই ভেক্টর। আমি যখন হচ্ছে আপনাদেরকে পড়াইছিলাম তখন হচ্ছে আমি কিন্তু ওই যে ম্যাট্রিক্স এর সময় বলছিলাম যে ক্রস করলে কেমন করে লেখা যায় এগুলা। ঠিক আছে, ডেল এর সাপেক্ষে আমি লিখতে হবে আর ই এর সাপেক্ষে আমার লিখতে হবে, আর একটা ইউনিট ভেক্টর লিখতে হয়। আমরা ম্যাট্রিক্স এর সাপেক্ষে দেখাইছিলাম, একটা ম্যাথে মনে হয় দেখাইছিলাম। তো যাই হোক, দেখেন যদি আমি হচ্ছে কি করি, এটার কার্ল নিই তাহলে কি হবে, আমার এটা ডিফারেন্সিয়েশন করে যেটা পাবো বি এর সাপেক্ষে কিন্তু তার নেগেটিভ, তার মানে এটাকে কার্ল নিলে এটা ডিফারেন্স করলে একে অন্যের বিপরীত পাওয়া যাবে। এটা হচ্ছে প্যাডেল ল। ঠিক আছে, ম্যাম কার্ল, বলেন ওই বিষয়টা বলেন। একটু আরেকবার বলবেন? কার্ল জিনিসটা কার্ল আর ডাইভারজেন্স, ঠিক আছে, দুইটা ছিল দুই রকম। ডাইভারজেন্সের কথা আমি বলছিলাম যে যদি কোনো কিছু ডাইভারজেন্স ডট প্রোডাক্ট নিই, ঠিক আছে, ডেলের সাথে কোনো কিছু ডট প্রোডাক্ট নিই সেটাকে বলা হচ্ছে ডাইভারজেন্স, আর ডেলের সাথে কোনো কিছু ক্রস প্রোডাক্ট নিই সেটা হচ্ছে কার্ল। এখন কথা হচ্ছে ডাইভারজেন্স আর কার্ল কি। ডাইভারজেন্সটা হচ্ছে যদি আমি কোনো কিছু ডাইভারজেন্স বলি যে জিরো, তার মানে কি? তার মানে হচ্ছে যে আমার ওখানে কোনো ডাইভারজেন্ট কিছু হচ্ছে না, মানে কনভার্জ হচ্ছে শুধু ওখানে। ঠিক আছে, কনভার্জ আর ডাইভার্জ মানে আমি বলছিলাম যে ডাইভার্জ মানে হচ্ছে কোনো কিছু থেকে বের হয়ে যাওয়া। ঠিক আছে, কোনো একটা কুণ্ডলী বা কোনো একটা পয়েন্ট থেকে বিক্ষিপ্ত হয়ে যাওয়া হচ্ছে ডাইভারজেন্ট। ঠিক আছে, আর যেটা হচ্ছে কনভার্ট সেটা হচ্ছে কোনো কিছু পয়েন্টে একসাথে এসে মিলিত হওয়া। ঠিক আছে, তাহলে কোনো কিছু ডাইভারজেন্স শূন্য বলার মিনিং হচ্ছে সেখানে কোনো কিছু বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে না, সবকিছু মিলিত হচ্ছে। ঠিক আছে, কনভার্ট হচ্ছে শুধু। আর কার্লের ক্ষেত্রে কি বলছিলাম, যদি কার্লের ক্ষেত্রে জিরো হয় তাহলে কি হবে, কি বুঝাবে? যদি ধরলাম আমি, যেমন এখন দেখেন একটা বিষয় যে কার্ল কিন্তু কখনো জিরো হবে না। ঠিক আছে, আমার ডাইভারজেন্স জিরো হতে পারে কিন্তু কার্ল কখনো জিরো হবে না। কেন? কারণ কার্ল জিরো হবে না কেন, আমাদের এই ল গুলার রেসপেক্টে যদি চিন্তা করি তাহলে হচ্ছে, আমার যদি প্যারেলাল ল এর কথা বলেন তাহলে যদি আমি ই ভেক্টরের, ঠিক আছে, কার্ল নিই তাহলে আমি এমন একটা ম্যাগনিটিউড পাবো যেটা ওকে স্যাটিসফাই করবে। মানে কার্লটা হচ্ছে কোনো একটা সার্কিটের বা কোনো একটা সার্কিটেরই বলা যেতে পারে যে কি বলবো, একটা পেঁচানোর যে ক্ষমতা। ঠিক আছে, কার্ল মানে হচ্ছে আপনারা জানেন মনে হয় যে বাঁকানো বাঁকানো কিছু। ঠিক আছে, এরকম এরকম টাইপের কিছু। ঠিক আছে, এরকম এরকম টাইপের কিছু। তো যদি আমি কার্ল ভাবি যে কার্লটা অ্যাকচুয়ালি কি, কার্লটা হচ্ছে অ্যাকচুয়ালি এমন একটা প্রপার্টি, ঠিক আছে, যেটার হচ্ছে নেগেটিভ, মানে জিরো হওয়ার মানে হচ্ছে যে আমার ওখানে কোনো কুণ্ডলীর মধ্যে কোনো কিছুই ছিল না। ঠিক আছে, আর যদি আমি এটা ভাবি যে কোনো কুণ্ডলীর মধ্যে কিছু থাকবে না, এটা তো সম্ভব না, তাইলে হচ্ছে কার্ল কখনোই জিরো হতে পারে না। এটার ব্যাখ্যা আছে আসলে, এই যে ডেল ক্রস ই ভেক্টর যেটা আমি বলতেছি, ফ্যারাডের ল বা অ্যাম্পিয়ার সার্কিটের ল,
এগুলা সবকিছুর ব্যাখ্যা হচ্ছে সিগনিফিকেন্স আছে, যে কার্ল কেন জিরো হতে পারবে না, বা ডাইভারজেন্স বা কেন জিরো, ঠিক আছে। বি ভেক্টরের ডাইভারজেন্স বা কেন জিরো, মানে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির ডাইভারজেন্সটা কেন জিরো, আর এটার এটা এইচ ভেক্টরের ক্ষেত্রে মানে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির কার্লটা কেন জিরো না, এটার হচ্ছে ব্যাখ্যা আছে বুঝছেন সিগনিফিকেন্সে। তো এটা আমি আর বলবো না, কারণ হচ্ছে আমি সামনের দিনটা পড়াবো, কারণ আমি আপনাদের এখন একটা অ্যাসাইনমেন্ট দিব, আপনারা সবাই লিখতে পারেন অ্যাসাইনমেন্টটা, টপিকটা যা পারবেন, ঠিক আছে। বলে দিলে তো আর হচ্ছে হইলো না, ওই জন্য যা পারবেন, মানে জাস্ট সিগনিফিকেন্স বলতে আমি বলি কি লিখবেন, মানে প্রত্যেকটা ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন ফর্মটার মাধ্যমে সিগনিফিকেন্স দিয়ে আপনারা লিখবেন যে কি বুঝাচ্ছে। নেটে সার্চ দিয়ে অনেকগুলো পাবেন আশা করি, কিন্তু লিখলে শুধু হবে না, একটু বুঝে বুঝে লিখবেন, আমিও বুঝাই দিব সামনের দিন ক্লাসে, তার আগে আপনার অ্যাসাইনমেন্টে জমা দিয়ে দিবেন। তো সিগনিফিকেন্স মানে কি, ওই ল দিয়ে আমি কি প্রমাণ করছি, ওই ল এর মানে মিনিংটা কি, ঠিক আছে। যেমন আমি বললাম ডিএল থেকে ডিএস পাচ্ছি কিন্তু এখানে ফ্যারাডেস ল এর ক্ষেত্রে, ঠিক আছে। এটা জাস্ট একটা আমি হিন্টস দিলাম যে তার মানে কি পাচ্ছি, তাহলে ডিএল থেকে ডিএস মানে লাইন থেকে সারফেস কিন্তু, ঠিক আছে। তো এরকম আছে কিছু কিছু পয়েন্ট, আপনারা যেটুকু পারবেন সিগনিফিকেন্স 2টা বা 3টা পয়েন্ট দিবেন প্রত্যেকটা ল এর জন্য, ঠিক আছে। আবার ধরেন 4 নম্বর লটা বলবেন ম্যাডাম এটা তো কোনো নাম নেই, বাট এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ল, ঠিক আছে। আর এই লটা তো আপনারা জানেনই সিগনিফিকেন্সে কি লিখবেন, আমি তো বলেও দিচ্ছি যে সিগনিফিকেন্সটা মেইনলি এটা কি, মেইনলি হচ্ছে এটার এরকম যে কোনো দুইটা পোল ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে কখনো একা থাকতে পারে না, ঠিক আছে। আর হচ্ছে এই ইকুয়েশন দেখে কি বোঝা যাচ্ছে, ইকুয়েশন দেখে তো আপনাদেরকে এটা আমি বলছিলাম গতদিনও ক্লাসে, ঠিক আছে, যে আপনাদের যদি হচ্ছে ডিএস ভেক্টর মানে হচ্ছে সারফেস চার্জ, ঠিক আছে, এবং বি ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট নিই প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু, ঠিক আছে, এটা ক্লোজ সারফেস করি, ঠিক আছে, প্রত্যেকটা যোগ করি, তাহলে দেখা যাবে যে সবগুলা মিলায় যোগ করলে জিরো আসবে। কারণটা কি, অর্ধেক দেখা যাচ্ছে পজিটিভ, অর্ধেক দেখা যাচ্ছে নেগেটিভ, একে অন্যকে বিপরীত ভাবে করে একটা আরেকটাকে ক্যান্সেল করে করে জিরো করে দিচ্ছে, ঠিক আছে। এগুলো হচ্ছে সিগনিফিকেন্স এর মধ্যে লিখতে হবে যেটুকু পারেন, খুব বড় বেশি বড় লিখতে হবে না। আপনারা যদি নেটে নাও পারেন, নিজে যেটা বুঝেন যদি সেটা ভাবে মানে লিখতে পারেন তাহলেও হবে। যেমন ডিএস, যেমন গস লতে দেখেন ডিএস থেকে ডিভি, আর কিছু বলবো না, ঠিক আছে। কিন্তু ডিভি কিন্তু কি ভেক্টর না, ডিএস কিন্তু ভেক্টর, ঠিক আছে। খুবই স্মল স্মল কিছু জিনিস আছে, আমার মনে হয় হচ্ছে একটু মানে মনোযোগ দিয়ে ম্যাম দেখলেই গসলা তো বুঝতে পারবেন। রবি, ওইটা কি রো ভি? রো ভি, রো ভি মানে হচ্ছে কি, এটা এটা ডেনসিটি, ঠিক আছে। ডেনসিটিটা হচ্ছে ভলিউমের রেসপেক্টে, এটা হচ্ছে গস লটা পড়াইছিলাম না, কিন্তু কি ছিল আপনাদের গস লতে, রো ভি দেখে আপনারা ভয় পাচ্ছেন, এটা না, জি ম্যাম। এটা হচ্ছে যে গতদিন আমি পড়াইছিলাম না, এটার হচ্ছে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন ফর্মটা এইভাবে লিখছে। কেন লিখছে এটা, এটাও আমি পড়াই দেবো, ঠিক আছে। এটা আমি পড়াইছি মনে হয় একটু, মানে পুরোটার এক্সপ্লেনেশন দিই নাই, এটা সিগনিফিকেন্সও বলি নাই। এটা সিগনিফিকেন্স আমি সামনে ক্লাসে প্রত্যেকটা সিগনিফিকেন্স বলে দিব, প্লাস প্রত্যেকটা থেকে কনভার্ট করলে কি হয় সেটা বলে দেবো, ঠিক আছে। কিন্তু আপাতত আপনারা যেটা করবেন, নাকি আপনারা চাচ্ছেন না যেটা ইয়ে দিতে, সিটি দিতে, এই অ্যাসাইনমেন্ট দিতে, বলেন তো, অসুবিধা নেই ম্যাডাম, দেওয়া যাবে। ম্যাম দেওয়া পারবেন? যাবে সব। যদি সমস্যা হয় তাহলে বলেন, কিন্তু ধরেন অ্যাসাইনমেন্ট তো একটা এমন টপিক দেওয়া উচিত যেটা মানে কিছুটা শিখাও হবে, আবার হচ্ছে ধরেন একটু মানে স্ট্যান্ডার্ড হবে আর কি, ঠিক আছে। তো এটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেন, তাহলে হচ্ছে আরেকটা আমি এই টপিকের উপর তাহলে আমি ইয়ে নিব না, মানে ভাইবা নিব, কি বলে, কুইজ নিব না। হ্যাঁ, কুইজ নিব না, আমি কুইজ পরের হচ্ছে সিওর উপরে নিব, পরের সিওটা একটু সহজ আছে, ঠিক আছে, এটার তুলনায়। এই জন্য চাচ্ছি এটা থেকে জাস্ট একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেন। ম্যাম ওই যে ল গুলার সাধারণত যে বৈশিষ্ট্যগুলা হুম ক্যারেক্টারিস্টিক, এগুলি হুম তো সিগনিফিকেন্স হিসেবে দেওয়া যায় না? ল এর বৈশিষ্ট্যও দেওয়া যেতে পারে, ভালো কথা বলছেন, ঠিক আছে। কিন্তু বৈশিষ্ট্য সিগনিফিকেন্স এর মধ্যে একটু পার্থক্য আছে, যদি হচ্ছে বৈশিষ্ট্য দেখেন লিখতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু সিগনিফিকেন্স বলতে বোঝাচ্ছে যে ওই স্পেসিফিক ওই লটা দিয়ে, ঠিক আছে, জি কি জি কাজটা হবে, জি আপনার জি ওই যে আচ্ছা, ফর্ম গুলো লিখছেন, ইকুয়েশনের জি জি সাপেক্ষে কি কাজ হবে, এটাই জি জি সিগনিফিকেন্স। আমি যে ইকুয়েশন গুলো ইউজ করলাম জি জি এটার বাস্তব প্রয়োগটাই সিগনিফিকেন্স, ঠিক আচ্ছা আছে। আচ্ছা জি ম্যাম আর ক্যারেক্টারিস্টিক্স দিতে পারেন, ঠিক আছে। সিগনিফিকেন্সের অতগুলো পয়েন্ট হয়তো বা পাবেন না, আপনারা ক্যারেক্টারিস্টিক্স দিতে পারেন, ফ্যারাডেল ল এর 2-3টা ক্যারেক্টারিস্টিক্স দিয়ে লাস্টে সিগনিফিকেন্সটা লিখে দিলেন, তাও হবে। জি 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 আর না বলি, হ্যাঁ, কারণ এটা দিয়ে বললে হচ্ছে সব বলাই দেওয়া সব হবে। বলা আচ্ছা, হয়ে এখন যায়। হচ্ছে 3 নম্বর ইয়েটা খুললাম, স্লাইডটা দেখা যাচ্ছে। জি ম্যাম আচ্ছা, এখানে একটা খুবই মজার অঙ্ক করাবো সার্কুলার লুপ দিয়ে,
আগে ছবিটা একটু দেখায়, দেখেন এখানে একটা ছবি দেওয়া আছে, ঠিক আছে, এক্স ওয়াই জেড প্লেন মানে হচ্ছে কার্টেসিয়ানে দেওয়া আছে। এটা হচ্ছে একটা সার্কুলার প্লেন, ঠিক আছে, যেখান থেকে 0 থেকে এটা রেডিয়াস হচ্ছে কত দেওয়া আছে, এখানে বলা আছে রেডিয়াস হচ্ছে 0.15, আর বলা আছে কি যে এটা হচ্ছে এক্স ওয়াই প্লেনে অবস্থিত। এক্স ওয়াই প্লেন মানে হচ্ছে আমার এইটুকুর মধ্যে চিন্তা করতেছে, ঠিক আছে। এখন এটুকুর মধ্যে চিন্তা করতেছে, তাইলে আমি এটুকু পুরোটা লিখলাম কেন, আঁকলাম কেন? আঁকলাম কারণ হচ্ছে এই রেডিয়াসটা নিয়ে পুরোটা একটা সার্কেল আঁকতে হবে, ঠিক আছে। আপনারা যদি জাস্ট হচ্ছে এখান থেকে এক্স থেকে ওয়াই এর দিকে নেন, এ প্লেনে নেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখন বলছে দেখেন এখন যে 20 ওহমের একটা রেজিস্ট্যান্স আছে, কোন প্লেনে আছে? এক্স ওয়াই এক্স প্লেনে ওয়াই আছে। প্লেন। তাহলে আমার যদি এখান থেকে এই পর্যন্ত নাও আঁকি কোনো সমস্যা নাই, কিন্তু কি করতে হবে, এখান থেকে এক্স থেকে ওয়াই এর মাঝখানে এক্স আর একটা ওয়াই এর এই রাখতে হবে। প্লেনটাতে একটা হচ্ছে 20 ওহমের একটা রেজিস্ট্যান্স দিতে হবে। আর রেজিস্ট্যান্সটা কেমন করে দিতে হবে, যেহেতু বলছে সার্কুলার, ঠিক আছে, তাহলে দিস লুপ বাউন্ডারি। কনসিস্ট, এটা যদি বলতো লুপের বাইরে তাইলে হয়তো, কিন্তু লুপের মধ্যে যেহেতু বলছে, সো লুপের মধ্যে একটা 20 ওহমের রেজিস্ট্যান্স দিয়ে দিলাম, ঠিক আছে। আর হচ্ছে এই রেজিস্ট্যান্সটা আপনারা ওইদিকে না দেখায় এদিকেও দেখাতে পারেন, ওইটুকু না আঁকে এটুকু দিয়ে এখানেও দেখাতে পারেন, সমস্যা নাই, যেভাবে হচ্ছে সেভাবে আঁকবেন, ঠিক আছে। এখানে ফ্লাক্সের ভ্যালু দেওয়া আছে, ফ্লাক্স ডেনসিটির আর কি, বি ভেক্টরের, যে 0.5 সাইন 10 কিউব, ঠিক আছে, টি এ কি বলে এজেড ভেক্টর, আর টি টি মানে হচ্ছে টেসলা, ঠিক আছে, এটা হচ্ছে একক, বি ভেক্টরের এককটা হচ্ছে টেসলা, এটা দেওয়া আছে টেসলায়, ঠিক আছে। এখন কথা হচ্ছে দেখেন এ জেড দেওয়া আছে, এ জেড, তার মানে বি ভেক্টরটা কোন দিকে আছে, এদিকে না? জি তাহলে আমার যদি এদিকে থাকে তাহলে হচ্ছে এক্স ওয়াই প্লেনের সাথে পারপেন্ডিকুলার না? জি আমরা তো জানি যে এই প্লেনে যাই থাকবে তা হচ্ছে ওপরের জেড প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি থাকবে, তাই না? তাহলে এটাই লিখছে যে সার্কুলার লুপ কন্ডাক্টর ইজ ইন এক্স ওয়াই প্লেন, এই যে এই লুপ কন্ডাক্টরটা আমার এক্স ওয়াই প্লেনে আছে, সুতরাং বি এক্স বিটা কোন দিকে আছে, এ জেড প্লেনে আছে, ঠিক আছে, ডিরেকশন হুইচ ইজ পারপেন্ডিকুলার টু এক্স ওয়াই প্লেন, মানে এজ এই যে জেড ডিরেকশনে যে কোনো কিছু থাকলে সেটার ডিরেকশনটা তো হবে এ জেড ভেক্টর, ঠিক আছে। তাহলে জেড ডিরেকশন যদি থাকে তাহলে হচ্ছে কি হবে, এক্স ওয়াই প্লেনে যা আছে তার সাথে হচ্ছে এটা পারপেন্ডিকুলারলি আছে, লম্বভাবে আছে, ঠিক আছে। তাহলে এখন আমরা সারফেসের ইকুয়েশন কেমন করে লিখতে পারি, ডিএস ভেক্টর ইজ ইকুয়াল কি লিখতে পারি বলেন তো, যখন হচ্ছে স্পেরিক্যালের ক্ষেত্রে কি লিখতে পারতাম বলেন তো, বলেন, আমরা কি জানি, স্পেরিক্যালে কয়টা হচ্ছে ইয়ে থাকে, কয়টা প্লেন থাকে বলেন, 3টা। তিনটা না, কি কি? স্ফেরিক্যাল আর্ক থাকে, তারপরে লেন্থ থাকে, হুম, আর হলো ইয়ে থাকে। আচ্ছা আমাকে এটা এখন বলেন যে এটা কোন প্লেনে আছে, সারফেসটা আমার কোন প্লেনে? জেড প্লেনে। ম্যাম এক্স ওয়াই প্লেনে আছে ম্যাম, জেড তো কনস্ট্যান্ট না। না এক্স ওয়াই তাহলে প্লেনে। এক্স ওয়াই প্লেনে যদি থাকে তাহলে কি হবে, এখানে কোন দুইটা কানেক্টেড, একটা নিশ্চয়ই রেডিয়াস আর একটা কি পায় না, হ্যাঁ এটা কি? তাই অ্যাঙ্গেল। যদি ইকুয়েশন গুলো মনে নাও থাকে তাহলেও এভাবে পারা যাবে, এখানে হচ্ছে ফাই আর এখানে কত, এটা হলো পয়েন্ট অন আর না? হ্যাঁ তাহলে কি হবে, আর এর জন্য আমি শুধু আর দিতে পারি, ঠিক আছে, মানে সরি আর এর জন্য আর বলতেছি, আর এর জন্য শুধু ডি আর দিতে পারি, আর হচ্ছে ফাই জানি আমরা শুধু অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে লেংথে প্রকাশ করতে হবে, লেংথে প্রকাশ করলে এটার একটা কি লাগবে, এই আর্কের ভ্যালুটা লাগবে, যে এই আর্কটার ভ্যালু কি প্রমাণ করছিলাম, আর ডি ফাই, তাহলে আর ডি ফাই এজেড ভেক্টর, ঠিক আছে, এজেড ভেক্টর কেন, কারণ এটা এক্স ওয়াই প্লেনে আছে, তাহলে হচ্ছে আমার এটা হবে কোন দিকে, এজেড, ঠিক আছে। মনে আছে না যে প্লেনে থাকো তার সাথে পারপেন্ডিকুলার প্লেনটা এখানে লিখতে হতো, তাহলে এখানে কি, তাহলে আমি হচ্ছে আর ডি সরি ডি আরটা লিখছি শুধুমাত্র আর এর রেসপেক্টে, এখানে যেহেতু ভ্যারিয়েবল হচ্ছে আর আর ফাইটা, ঠিক আছে, জেডটা ভ্যারিয়েবল না, সো আমি কি করছি আর লিখছি ডি আর শুধু আর এর জন্য, আর ফাই এর জন্য আমার আর্কের লেংথটা লিখতে হয়েছে আর ডি ফাই, ঠিক আছে, তাহলে আর ডি ফাই, আর এটা কোন দিকে, এজেড এর দিকে, ঠিক আছে, যেহেতু এটা এক্স ওয়াই প্লেনে আছে। তারপরে দেখেন এখানে দেওয়ার পরে আমি কি করব, বি ভেক্টর আমরা জানি বি ভেক্টর ডট ডিএস ভেক্টর একটা ইকুয়েশন, যে যদি এখানে চাইছে কি আগে সেটা দেখাই, এখানে বলছে কারেন্ট বের করতে, কারেন্ট বের করার আগে আমাদের এখানে বের করতে হবে ফাই মানে ফ্লাক্স, ঠিক আছে, ফ্লাক্সের ইকুয়েশন কি আমরা জানি, ফাই ইজ ইকুয়াল
এটা এই যে কি বলে ইন্টিগ্রেশন বি ভেক্টর আর ডিএস ভেক্টর, এই ইকুয়েশনটা একটু আগে দেখলাম না? জি কতদিন ক্লাসেও মনে হয় এই ইকুয়েশনটা করাইছিলাম, তাই না? জি যখন হচ্ছে আমি বলছিলাম গস ল এর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে গস ল কি হবে আর ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে গস ল কি হবে। ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে এই বাম পাশের ফাই এর জায়গায় ছিল কিউ আর ডান দিকে বি এর জায়গায় ছিল ডি, ঠিক আছে? আর ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে ওই ইলেকট্রিক ফিল্ডের সাথে পার্থক্য কোথায়, কিউ এর জায়গায় আছে ফাই আর ডি এর জায়গায় আছে বি, ঠিক আছে? শুনতে পাচ্ছেন? হ্যালো, এটা একটা ঝামেলা করতেছে ম্যাম। আবার বলবো? ম্যাম আর তো বলো জি ম্যাম, আবার একটু আচ্ছা ঠিক আছে। রকি আসছে নাকি? রকি, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। রকি ম্যাম, কি অবস্থা আপনার? প্রচুর বৃষ্টি হচ্ছে তো এজন্য নেট যাচ্ছে আসতেছে, কত জানি হচ্ছে কি আর বলবো। ও আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে আপনাদের রেকর্ডিংটা তাড়াতাড়ি এবার তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আর কোনো কনভার্ট করবো না ভাবছি, কনভার্ট করলে টাইম লাগে তো, কনভার্ট না করেই ভাবছি এবার দিয়ে দিব। একটা কনভার্ট করতে 2 ঘন্টা লাগে আমার। আচ্ছা যাই হোক, এখন দেখেন আমি যেটা বললাম যে হচ্ছে এই যে এই কোয়েশ্চেনটা লাল দাগ দিচ্ছে এই কোয়েশ্চেনে, সেখানে ফাইজিক্যাল ইন্টিগ্রেশন কত হবে বি ভেক্টর আর ডিএস ভেক্টর, এটা হচ্ছে গস ল থেকে পাইছিলাম। তো আমি যখন গস ল এর ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে বলছিলাম তখন কি বলছিলাম যে ফাই এর জায়গায় হবে কিউ আর বি এর জায়গায় হবে ডি, ঠিক আছে? এটা পড়ানো হয়েছিল। তারপরে আমি বলছিলাম যে এটা যদি আমি ইয়ের সাপেক্ষে লিখি, ম্যাগনেটিক ফিল্ডের সাপেক্ষে লিখি, এই কিউ আর ডিটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের সাপেক্ষে, আর ম্যাগনেটিক ফিল্ড সাপেক্ষে লিখলে ফাই ইজ ইকুয়াল এই কিউ এর জায়গায় ফাই আর ডি এর জায়গায় বি হবে ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে, ঠিক আছে? তারপরে কি করছি দেখেন, এখন আমি বি ভেক্টরের ভ্যালু বসাই দিব। বি ভেক্টরের যে ভ্যালুটা দেওয়া আছে এই যে উপরে, এই যে এই ভ্যালুটা, এটা দিয়ে দিব। আর হচ্ছে ডিএস ভেক্টরের হচ্ছে এই ভ্যালুটাও দিয়ে দিব, ঠিক আছে? তো দেখেন দুইটা আমি ডট করব যদি। আচ্ছা বলেন তো, শুনতে পাচ্ছেন? ইয়ে বলেন, আশিকুর রহমান বলেন, আশিকুর রহমান। জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা আশিকুর রহমান, যদি এ জেড ডট এ জেড করি তাহলে এটার ইকুয়াল টু কত লেখা যায়? এ জেড ডট এ জেড। পারবো না ম্যাম। এটা তো সহজ জিনিস জিজ্ঞাসা করলাম। আচ্ছা বলেন আপনি, এ জেড আর এ জেড এর মধ্যে অ্যাঙ্গেল কত? ম্যাম ম্যাম আমি খাইতেছিলাম ম্যাম, একটু আমি কে একটু আপনি? পরে মানে আশিকুর রহমান? জি জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাইলে বলেন আরাফাত বলেন, আরাফাত ম্যাম। হ্যাঁ ম্যাম, বলেন ম্যাম। বলেন। হ্যাঁ আপনি বলেন, আমি কি বলবো? আমি আমি একটু 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 সাইডে ছিলাম ম্যাম, একটু বাইরে ছিলাম ম্যাম। কোশ্চিন করলে সবাই সাইডে থেকে খাওয়া দাওয়া করে, তাই তো দেখছি। না না ম্যাম, আমি এইমাত্রই দূরে ছিলাম, আমি তখন আপনার সাথে কথা আচ্ছা বলতেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি এই বললাম যে এ জেড ডট এ জেড সমান সমান কত লেখা যায়? বলেন। এটা পারবেন না, এত সহজ জিনিস। ম্যাম 0 হবে। এই নুরুল ইসলাম কেন কথা বললেন? নুরুল ইসলামকে আমি জিজ্ঞাসা করছি, তাও তো ভুল হইলো। নুরুল ইসলাম ঠিকটাও তো বললেন না। অন হবে। ম্যাম 1 হবে। কে বললো এটা? ও জি জি ম্যাম, 0 ডিগ্রি মান 1, cos 0 ডিগ্রি 1। জি ম্যাম। ওয়ান কে বললো আগে প্রথমে সেটা বলেন। আমি বলছি স্যার, আমি বলছি মুকাদ্দেসে বলছে। মুকাদ্দেস। মোকাদ্দেস আলী আর হচ্ছে হামিদুল। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে আজকে মার্ক দিব। আপনারা হচ্ছে ক্লাস শেষে আইডি গুলো দিবেন, ঠিক আছে? ক্লাস পারফরমেন্সে মার্ক দিব। আর নুরুল ইসলাম এত বড় ভুল হইলো কেন? ম্যাম ভুলে গেছি, cos 0 ডিগ্রি মানে 1। আচ্ছা ঠিক আছে, আরাফাত আর হচ্ছে আশিকুর রহমানের জন্য একটু বলতেছি, সেটা হচ্ছে এ জেড আর এ জেড এর মধ্যে যদি আমি ডট প্রোডাক্ট করি তাহলে দুটার ম্যাগনিটিউড তো 1 1, জি আর দুটার মধ্যকার অ্যাঙ্গেল কি? এটা তো একই জিনিস, জিরো। একই জিনিস এরকম। তাহলে একই জিনিসের মধ্যে অ্যাঙ্গেল কত হয়? 0 ডিগ্রি না? 0 ডিগ্রি। হ্যাঁ ম্যাম, তাহলে বুঝতে পারছি ম্যাম। তাহলে cos 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ যাই হোক, এখন দেখেন তাহলে এটা এটা ডট প্রোডাক্ট করলে 1 পাবো, তাহলে এটা আমি গুণ করে দিচ্ছি। গুণ করে আমি তাহলে কোনটা হচ্ছে আমার ভ্যারিয়েবল না, এই অংশটুকু আমার ভ্যারিয়েবল না আর বাকিটুকু আমি ভ্যারিয়েবল, ঠিক আছে? এখন দেখেন আর এর ভ্যালু দেওয়া ছিল 0.15, এর জন্য আর এর ভ্যালু 0 থেকে 0.15, আর আমি ফাই এর ভ্যালু জানি 0 থেকে 2 পাই পর্যন্ত হবে। 0 থেকে 2 পাই পর্যন্ত নিলাম। তাহলে এখানে প্রথমত আমি কি করলাম, আমি হচ্ছে প্রথমত ফাই কে ডি ফাই কে ফাই কনভার্ট করে নিলাম, তাহলে 0 থেকে 2 পাই।
তারপরে কি করলাম, এই আরটাকে ডি এর রেসপেক্টে আমি যদি করি ইন্টিগ্রেশন, তাহলে কি হবে, আর স্কয়ার বাই 2, 0 থেকে 0.15 দিয়ে আমার সহজেই পাওয়া গেল। আপনারা আবার মনে করেন না যে ম্যাডাম এই টিটার ভ্যালু বসাবো না, ভ্যালু দেওয়া থাকলে বসাবেন, নাহলে বসাবেন না, কিছু করার নাই, ঠিক আছে, এভাবেই থাকবে, কোনো সমস্যা নেই। এখন কিন্তু কোশ্চেনে বলছিল যে আমাদের আই বের করতে হবে, কারেন্ট, আমরা কিন্তু আই এর কাছাকাছি এখনো যাইনি, ঠিক আছে। এখন দেখেন ফাই বের করার জন্য আমি এখন পাবো ই, মানে ইনডিউসড ইএমএফ টা পাবো কি করলে, যদি এই ভ্যালুটাকে আমি ডিফারেন্সিয়েশন করি আর সামনে একটা মাইনাস চিহ্ন বসাচ্ছি, তাহলে হচ্ছে আমি ই পাবো, ইনডিউসড ইএমএফ। ইএমএফ মানে তো ভোল্টেজ, তাই না? জি তো এটার ভ্যালু পাইলাম, আমরা ডিফারেন্সিয়েশন করলাম, এটা টি এর সাপেক্ষে করছি, টি কিন্তু একটাই ম্যাম আছে, তাহলে হচ্ছে কি হবে sin 10 কিউব টি, তাহলে হবে সাইনের সাপেক্ষে করলে, সাইনকে করলে cos পাবো আগে আমি, ঠিক আছে, আর টি কে করলে 1, তাহলে হচ্ছে এখানে কি পাবো, এই ভ্যালুটা থাকলো, তারপরে হচ্ছে cos 10 কিউব টি, আর এই যে এই 10 কিউবটা বাইরে চলে আসলো, যেহেতু এটা হচ্ছে কি, এটা তো কনস্ট্যান্ট। আমাদের কনস্ট্যান্ট, তাই না, তাহলে এটা বের হয়ে আসলো, বের হয়ে আসলো বলতে এই যে এটা ইনটু এটা হবে, আমাদের হচ্ছে ডিফারেন্সিয়েশনের নিয়ম অনুযায়ী এন, ধরেন কি বলবো, ইভি ইভি ইয়া সাইন, যদি এভাবে দেখাই, ওটা দেখতে যদি সমস্যা হয়, সাইন 2t যদি ধরি, ঠিক আছে, আমি যদি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, cos 2t তো হবে কিন্তু ভাগ হবে 2, কিন্তু যদি আমি এখানে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, সামনে চলে আসবে 2 এই ভ্যালুটা, ঠিক আছে, তারপরে হবে এটা কি cos t, আর টি এর সাপেক্ষে আলাদা হবে করলে তো আমার আর কিছু পাচ্ছি না, তাই না, কারণ হচ্ছে এটা তো আমার cos এর অ্যাঙ্গেল ছিল, আলাদা হবে তো টি ছিল না, টিটা কি আলাদা হবে ছিল, টিটা তো আলাদা হবে ছিল না। আরাফাত কি হয়েছে, আরাফাত হলুদ চিহ্ন দিয়ে মার্ক করতেছেন কেন, কিছু বলবেন আরাফাত? আহা, এখানে তো একটা ভুল হ্যাঁ লিখছি, বললাম ম্যাম, আপনার এখানে কথা হবে শুনতেছি। 2t, ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে 2t, জি এখানে ম্যাম, ওটাই অ্যাঙ্গেল চেঞ্জ বলছিলাম। হবে না, ঠিক আছে, জি ম্যাম। আমার ভুল হলে বলবেন, সমস্যা নেই। তো এখানে অ্যাঙ্গেলটা তো চেঞ্জ হবে না, জি কিন্তু জি এই ম্যাম। টুটা এর সামনে আসবে, ঠিক আছে, আর যদি ইন্টিগ্রেশন হতো তাহলে কিন্তু এই দুইটা ভাগ হয়ে যেত নিচে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এটা গেল। তারপর আই ইজ ইকুয়াল কি, এই ই বাই আর, তাহলে ই এর ভ্যালুটা এখানে দেওয়া আছে, আর আর এর ভ্যালুটা আমরা জানি কত, এখানে কোশ্চেনে দেওয়া আছে 20 ওহম, তাহলে 20 ওহম বের করলে